आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা এই নাট্যাংশের একেবারে শেষ অংশ নিয়ে। নাট্যাংশের শেষাংশ নিয়ে আজকের আলোচনা হবে লাইন ধরে। এর আগে অনেকগুলো ক্লাসে নাট্যাংশের লাইন ধরে ব্যাখ্যা করা হয়ে গেছে। আজকের অল্প একটু অংশ আছে, তবে দেখতে অল্প একটু অংশ হলেও এখানে বিশেষ করে একেবারে শেষের দিকে যে অংশটা আছে পলাশী, রাক্ষসী পলাশী, এই অংশটা ব্যাখ্যা করতে একটু সময় লাগবে। যাই হোক, এর আগে আমাদের যতটা অংশ হয়ে গেছে তার শেষের দিকে অংশ ছিল এরকম: নবাব সিরাজউদ্দৌলা আর তার বিশ্বস্ত মন্ত্রী ভৃত্য গোলাম হোসেন শূন্য দরবার কক্ষে সিংহাসনের দিকে ঝুঁকে দেখছিলেন। নবাবের মনের মধ্যে একটা আশঙ্কা, একটা ভয় কাজ করছিল। নবাব আসন্ন যে যুদ্ধ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যে আসন্ন যুদ্ধ, সেই আসন্ন যুদ্ধে হয়তো পরাজিত হতে পারেন, এই ভাবনা, এই ভয়, এই আশঙ্কা তাকে কিছুতে স্থির হতে দিচ্ছিল না। তাহলে মনের মধ্যে একটা ভয় নিয়ে, একটা অশান্তি নিয়ে, একটা উদ্বিগ্ন অবস্থা নিয়ে সিরাজ সিংহাসন দেখছিল, সিংহাসনের দিকে তাকিয়ে দেখছিলেন। সিংহাসনের দিকে তাকিয়ে দেখছিলেন, তার মনে হয়েছিল বোধহয় সিংহাসন টলছে, কিন্তু আদৌ সিংহাসন টলেনি। সিংহাসন কিন্তু ওইভাবে টলতে পারে না। একমাত্র সিংহাসনকে ধরে যদি নাড়ানো যায়, ভূমিকম্প হলে সিংহাসন নড়তে পারে, কিন্তু এখানে সিংহাসন নড়া অর্থে এখানে মনের ভেতরে ঝড় ওঠা, হয়তো পরাজিত হতে পারি, এইরকম একটা ভাবনা থেকেই সিরাজের মনের মধ্যে পরাজয়ের যে ভীতি, সেই ভীতি কাজ করছে বলেই তার মনে হয়েছিল যে সিংহাসন বোধহয় নড়ছে বা টলছে, অর্থাৎ তার বোধহয় পতন হতে চলেছে। এটাও বলেছিলাম যে আত্মবিশ্বাসের অভাব, কনফিডেন্সের অভাব, এবং সেই আত্মবিশ্বাসের অভাবের কারণটা হলো হয়তো সিরাজ তখনও পর্যন্ত আসন্ন যুদ্ধে জয়ের জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে উঠতে পারেনি। কোথাও না কোথাও ঘাটতি রয়েছে, দুর্বলতা রয়েছে। আর দুর্বলতা ঘাটতি যে আছে সেটা আমরা তো বুঝতেই পারছি যে তার মূলে রয়েছে ষড়যন্ত্র। নিজের সভা পরিষদ, আত্মীয় স্বজন যদি ষড়যন্ত্রে লিপ্ত হয়, অর্থাৎ পরিবার, ঘর যদি নিজের সঙ্গে সাথ না দেয়, তাহলে দুনিয়ার সঙ্গে লড়াই করা যায় না। দুনিয়ায় বিরুদ্ধে, মানে বিরোধী পক্ষের বা প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পরাজয় হয়তো একেবারে নিশ্চিত হয়ে যায়। যাই হোক, এই অবস্থায় সিরাজের বড় মাসি ঘসিটি বেগমের উপস্থিতি হয়েছে। ঘসিটি বেগম এসে সিরাজকে সিংহাসনের দিকে তাকিয়ে না দেখতে বলে বরং তার বিবেকের দিকে তাকিয়ে দেখতে বলেছেন। অর্থাৎ বিবেকের দিকে তাকিয়ে দেখলে তিনি যে কী অপরাধ করেছেন, কী দোষ করেছেন, তার জন্যই আজকে তার এরকম পতন হতে চলেছে বা পতন হতে পারে, সেটাই তিনি মনে করে দিতে চাইছেন। তাহলে সিরাজ কী দোষ করেছে, কী অপরাধ করেছে, বিশেষ করে তার বড় মাসি ঘসিটি বেগমের সঙ্গে কী অন্যায় করেছে, তাকে কিভাবে বঞ্চিত করেছে, সেইগুলোই কিন্তু একে একে ঘসিটি বেগমের কথায় উঠে আসে। তাহলে এখান থেকে, এই জায়গা থেকে, মানে ঘসিটি বেগমের সঙ্গে সিরাজের সঙ্গে ঘসিটি বেগমের যে কথোপকথন, এইখানে কিন্তু একটা দুটো প্রশ্ন হতে পারে। 4 নম্বরের রচনাধর্মী প্রশ্ন, যে ঘসিটি বেগমের চরিত্র, এটা একটা প্রশ্ন হতে পারে। ঘসিটি বেগমের চরিত্র বিশ্লেষণ করো। আর ঘসিটি বেগমের চরিত্র যদি বিশ্লেষণ করা যায়, তাহলে আরেকটা যে প্রশ্ন হবে লাইন তুলে, ঘসিটি বেগমের মধ্যে, তার যে বুকের মধ্যে একটা প্রতিহিংসার আগুন জ্বলছে, কার বিরুদ্ধে, কেন জ্বলছে, কিভাবে তিনি বঞ্চিত হয়েছেন, ওটা কিন্তু তোমরা নিজেরাও বানিয়ে লিখতে পারবে। তার মানে ঘসিটি বেগমের চরিত্রটা, এটা কিন্তু তোমাদের তৈরি করতে হবে, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যাই হোক, তো ঘসিটি বেগম সিরাজকে অভিযুক্ত করছেন, কারণ সিরাজ নবাব হিসেবে এবং তার বোন হিসেবে তার সঙ্গে যে
আচরণ করেছে, যে ধরনের আচরণ করেছে, সেই ধরনের আচরণে তিনি যথেষ্ট অপমানিত, যথেষ্ট তার অসম্মান হয়েছে, তিনি ক্ষুব্ধ। তাই তিনি সিরাজকে যখন তার পতনের, তার অমঙ্গলের, তার ক্ষতির, তার মৃত্যুর অভিশাপ দিচ্ছে, এমন সময় আমরা দেখলাম লুৎফাউন্নেসার প্রবেশ ঘটল। লুৎফাউন্নেসা কে? সিরাজের বেগম, নবাব মহিষী সিরাজের পত্নী রানী লুৎফা। তো লুৎফাউন্নেসা মাসি শাশুড়ির, তার মানে মাই হলো এক অর্থে মায়ের মতো, তো তাই মাসি শাশুড়ি তথা মাই, তো মায়ের মতো তার স্বামীর অমঙ্গল কামনা, এটা তিনি কিছুতেই আশা করেননি। যে মা হয়ে, মাসি যদিও, কিন্তু মায়ের মতো তো স্নেহময়ী, তাহলে মায়ের মতো স্নেহময়ী একজন মাসি হয়ে কি করে তিনি সিরাজের মৃত্যু বা অমঙ্গল কামনা করতে পারেন? যাই হোক, সিরাজ লুৎফাউন্নেসার এই কথা শুনে কিছুটা হলেও একটু সংযত হয়েছে, নিজেকে সংযত করেছে, কিন্তু তিনি এই অবস্থাতে কি করবেন বুঝে উঠতেও পারছিলেন না। ঘসিরি বেগম বারবার সিরাজকে আঘাত করে চলেছে, তো স্বাভাবিকভাবে সিরাজের কি করণীয়, কি করা উচিত? তবে সিরাজের মনে হয়েছে এই মুহূর্তে যতই তিনি নম্র হয়ে বোঝাতে চেষ্টা করুক না কেন, ঘসিরি বেগমের কিন্তু বোঝার মতো মানসিকতা নেই। তাই ঘসিরি বেগম যে ধরনের আচরণ করেছে সিরাজের দিকে আঙুল তুলে, তাতে সিরাজের মনে হয়েছে, মানে নবাবের মনে হয়েছে যে ঘসিরি বেগমকে বোধহয় একটু চুপ করানো দরকার, কারণ এই মুহূর্তে সিংহাসনের জন্য, রাজ্যের জন্য ঘসিরি বেগমকে কিছুটা হলেও জব্দ করে রাখা দরকার, শান্ত করে রাখা দরকার। তাই ঘসিরি বেগম যখন সিরাজকে আঙুল তুলেছে, মানে সিরাজের দিকে আঙুল তুলেছে, তখন সিরাজ বলছে, এখান থেকে আমাদের শুরু হবে, লাইনের দিকে তোমরা তাকাবে। সিরাজ বলছে, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে। যদিও এর আগে ঘসিরি বেগমের যে সংলাপটা আছে, ওই সংলাপটা পড়ে তারপরে এই লাইন থেকে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আবার ঘসিরি বেগম বলছে, তোমার বুক কেঁপে ওঠে আর আমার বুক যে জ্বলে পুড়ে খাগ হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম, অত্যাচারের প্রতিকারের আশায় অক্ষম হয়ে ডুগরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপ পুরীতে বন্দি করে রাখলে, তোমাদের আমি ক্ষমা করব? তার মানে বুঝতে পারছো যে ঘসিরি বেগমের মধ্যে যে ক্ষোভ, যে প্রতিহিংসার আগুন জ্বলছে, যে রাগ, তো সেটাই এখন তিনি উগরে দিচ্ছেন। তো এই কথা শুনে সিরাজের মনে হয়েছে যে মাসি হলেও কি হবে, এই মুহূর্তে যে সে হচ্ছে বিদ্রোহিণী হয়ে উঠেছে। তাই যে বিদ্রোহী বা বিদ্রোহিণী হয়ে ওঠে তাকে তো ক্ষমা করা যায় না, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে। তাহলে এখানে কাকে বিদ্রোহিণী বলা হয়েছে, আর সে কি ধরনের বিদ্রোহ করেছে, কিভাবে বিদ্রোহ করেছে, এইটা একটা প্রশ্ন হতে পারে। তোমরা দাগ দিয়ে রাখো, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে। প্রশ্ন লেখো, কথাটি কে কাকে বলেছিল, কথাটি কে কাকে বলেছিল, বা ওর সঙ্গে আরেকটু এইভাবে লেখো, বক্তাকে কোশ্চেন মার্ক, বিদ্রোহিণী কাকে বলা হয়েছে, ওর সঙ্গে আরেকটা পার্ট লেখো, তাকে কেন বিদ্রোহিণী বলা হয়েছে, কেন বিদ্রোহিণী বলা হয়েছে, লিখেছ? হ্যাঁ স্যার। তো কেন বিদ্রোহিণী বলা হয়েছে এটা ব্যাখ্যা করতে গেলে ঘসিরি বেগমের চরিত্র চলে আসবে, এখানে চরিত্র বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যাতে চলে আসবে। তার মানে ঘসিরি বেগমের চরিত্র তোমাদের তৈরি করতেই হবে। ঘসিরি বেগমের চরিত্র, এই চরিত্র বৈশিষ্ট্য ব্যাখ্যা, এই প্রশ্নটা তোমাদের লিখতেই হবে, কারণ এই প্রশ্নটা না লিখলে একটা অংশ, শেষের দিকের একটা অংশ পুরো বাদই চলে যাবে। কোনো কারণে যদি এখান থেকে প্রশ্ন দেয় তাহলে এখান থেকে লিখতে পারবে না। তো ঘসিরি বেগমের চরিত্র বৈশিষ্ট্য লেখার আগে একটু ভাববে যে ঘসিরি বেগম যে ধরনের চরিত্র, তার
চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এখানে কি কি ফুটে উঠেছে। তো 4 নাম্বারের জন্য যদি 4টে তো মিনিমাম দিতে হবে পয়েন্ট বৈশিষ্ট্য হিসেবে, চারিত্রিক বৈশিষ্ট্যের পয়েন্ট হচ্ছে 4টে মিনিমাম দিতে হবে। যদি কেউ 6টা দিতে পারে খুবই ভালো হয়। পয়েন্টগুলো একই থাকবে কিন্তু বিষয়গুলো একটু ছোট ছোট করে লিখবে। পয়েন্টগুলো কমাবে না, 6টা পয়েন্টের থেকে কমাবে না, পয়েন্টগুলো রেখে বিষয়গুলো কমিয়ে মূল বক্তব্যগুলোকে লেখার চেষ্টা করবে। সিরাজ বলছে, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে, মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম। মায়ের মতো সম্মান দিয়ে, হতে পারে তার মাসি, কিন্তু মায়েরই তো বোন, তাই মায়ের মতো সম্মান দিয়েছিলেন, মায়ের মতো মর্যাদা দিয়েছিলেন, মায়ের মতো তাকে ভক্তি শ্রদ্ধা করতেন। মায়ের পাশে বসিয়ে রেখেছিলেন মানে মায়ের মতো, মাকে যেমনভাবে হৃদয়ের আসনে বসিয়ে রেখেছিলেন সিরাজ, তেমনি মায়ের মতো মায়ের পাশেই বসিয়ে রেখেছিলেন তার মনের আসনে। কিন্তু যে সম্মান, যে মর্যাদা, যে শ্রদ্ধা ভক্তি দিয়ে তাকে মনের সিংহাসনে বসিয়েছিলেন, সেই সিংহাসন যেন তার মাসির পছন্দ হচ্ছে না। তাই সিরাজ বলছে, নবাব বলছে, তোমার তা ভালো লাগছে না। বেশি সম্মান দিলে, বেশি মর্যাদা দিলে বেশি প্রশ্রয় পেয়ে যায় বোধহয়, তোমার তা ভালো লাগছে না। এতখানি সম্মান, এতখানি ভালোবাসা, এতখানি জায়গা কেউ দেয় না, আমি দিয়েছিলাম। অথচ তার যে স্বভাব বৈশিষ্ট্যগুলো এখানে প্রকাশ পেয়েছে, তার যে ধরনের আচরণ ফুটে উঠেছে, তা সত্ত্বেও কিন্তু জায়গা দিয়েছিলেন নবাব সিরাজ, জায়গা দিয়েছিলেন। তার ষড়যন্ত্রের কথা জানা সত্ত্বেও কিন্তু তাকে সেই সম্মানের আসনে বসিয়ে রেখেছিলেন, কিন্তু পছন্দ হচ্ছে না। যাকে বেশি দেওয়া হয় সে যেন আরও বেশি চায়। আচ্ছা, তাই নবাব বলছে, আজ ভয় হচ্ছে শেষটায় না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতো কারাগারে স্থান দিতে হয়। এই জায়গাটা তোমার ভালো লাগছে না, সম্মানের জায়গাটা। শেষে আমার এই রাজ্যের স্বার্থে, প্রজাদের স্বার্থে, সিংহাসনের স্বার্থে বিদ্রোহিণীকে বন্দি করতে আমি বাধ্য হতে পারি। আর সেই বিদ্রোহিণীকে মানে তোমাকে যদি আমি বন্দি করে কারাগারে জায়গা দিই, কারাগারে স্থান দিই, তাহলে বোধহয় সেটাই তোমার ভালো হবে। হ্যাঁ, আজ ভয় হচ্ছে মানে আমার ভয় হচ্ছে, আমি বোধহয় এইভাবে তোমাকে শ্রদ্ধার আসনে রেখে তোমাকে ঠিক রাখতে পারবো না, ভালো রাখতে পারবো না। কারণ আমি যে শান্তিতে শত্রুর মোকাবিলা করব, সেটাও তো তুমি করতে দেবে না। প্রতি মুহূর্তে মানসিক অশান্তির কারণ তুমি হবে। তাই আমারই এখনই ভয় করছে যে মাসিকে বন্দি করতে হবে শেষ পর্যন্ত, কিন্তু কিছু করার নেই, তুমি সেই জায়গাটা নষ্ট করে দিচ্ছ। লুৎফা বলছে, নবাব জাহাপনা, যতই হোক লুৎফা তো তার স্ত্রী, নারী, মন তো একটু দুর্বল হবেই। নারী মনের কোমল যে অনুভূতিগুলো তুলনায় কিন্তু পুরুষদের থেকে একটু বেশি থাকে। কি মানো তো নাকি? তার মানে এই নয় যে ছেলেদের, পুরুষদের মনের অনুভূতিগুলো নেই, আছে, কিন্তু এত নিয়ন্ত্রণ করতে 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 যেন কঠিন পাথরের মতো করে ফেলে। তার মানে আবার এই নয় যে সব মেয়েদের, সব নারীর অনুভূতিগুলো এতটা স্পর্শকাতর। অনেক পরিস্থিতি কী করে, তাদেরকে অনেকটা কঠিন করে দেয়, তাদেরকে অনেকটা নিয়ন্ত্রণ করতে বাধ্য করে দেয়। পরিস্থিতি, অনেক সমস্যা, অনেক ধাক্কা, অনেক আঘাত, আর মনের উপরে যদি বারবার ঘা দিতেই থাকা হয়, তাহলে সেই সমস্ত সূক্ষ্ম অনুভূতিগুলো কোথায় যেন আস্তে আস্তে ফিকে হয়ে যায়, হারিয়ে যায়। যাই হোক, লুৎফা নারী তো, তাই তার সামনে নবাব যখন তার মাসিকে, নবাবের মাসি, তার মাসিকে যখন এইভাবে বলছে, তখন লুৎফারও যেন কোথাও একটা ভয় হচ্ছে, কোথাও না একটা তার মনটা, তার বুকটা যেন কেঁপে উঠছে। সিরাজ বলছে, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। তবে লুৎফার এই নবাব বা জাহাপনা বলে সম্বোধন করার কারণটা হচ্ছে যে নবাবকে এইরকমভাবে অধৈর্য হতে, এইরকমভাবে ভেঙে পড়তে, এইরকমভাবে দুর্বল হয়ে পড়তে খুব কম দেখেছে হয়তো লুৎফা। তার মানে নবাবও তো কোথাও না কোথাও নিজের একটা দো টানার মধ্যে পড়ে গেছে না,
নবাব একটা দোটানার মধ্যে পড়ে গেছে, একটা দোলাচলতার মধ্যে পড়ে গেছে, একটা মানসিক টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে। একদিকে রাজ্য সিংহাসন, আর একদিকে তার নিজের মাসি। তাহলে সিংহাসনের স্বার্থে মাসিকে বন্দি করতে হবে। তাহলে নবাবের এই যে মানসিক অবস্থাটা এখন স্ত্রী হিসেবে, সহধর্মিণী হিসেবে ভালো বুঝতে পারবে লুৎফা। তাই লুৎফা নবাবের এই মানসিক অবস্থাটা দেখে তাকে যেন কিছুটা আশ্বস্ত করতে চেয়েছে, সান্ত্বনা দিতে চেয়েছে। নবাব জাহাপানা কিন্তু সিরাজের কথাতে তার মনের যে কষ্ট, যন্ত্রণা, অবস্থাটা প্রকাশ পেয়েছে। সিরাজ বলছে, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। ঘরেও বাইরেও, বাইরে তো আমাকে প্রতিনিয়ত সহ্য করতেই হচ্ছে এই বাক্য জ্বালা। বলো তো কোন বাক্য জ্বালা, কোন বাক্য দিয়ে বারবার আঘাত করা হচ্ছে নবাবকে? বাংলায় যে দুর্যোগ ঘনিয়ে এসেছে তার জন্য সিরাজই দায়ী। বাংলায় এই দুর্যোগের জন্য সিরাজই দায়ী। সিরাজের সম্পর্কে কতগুলো বিশেষণ ব্যবহার করা হয়েছে যেগুলো তার চারিত্রিক স্খলনের, তার চারিত্রিক পতনের কারণ। বিলাস সর্বস্ব, এরকম একটা শব্দ ছিল না আগে? হ্যাঁ স্যার। অত্যাচারী, অত্যাচারী, বিলাস সর্বস্ব, আরেকটা কি ছিল? নির্বোধ। নির্বোধ, বোধ বুদ্ধিহীন রাজা নবাব। তো এইগুলো যদি বাইরের লোকজন বলে বেড়ায় একজন নবাবকে যে তুমি নির্বোধ নবাব, বোঝো কতখানি আঘাত লাগবে। হ্যাঁ, অত্যাচারী, তুমি মানুষের ওপর অত্যাচার করছো। বিলাস সর্বস্ব, বিলাসিতায় গা ভাসিয়ে দিচ্ছ, রাজ্যের প্রজাদের সুখ সুবিধা দেখছো না। এই প্রতিনিয়ত নানান দোষ করেছে, নানান অপরাধ করেছে, বাইরে তো বলতেই থাকে, লোকজন বলতেই থাকে, আর ঘরেও পর্যন্ত সভা পারিষদ, রাজন্যবর্গ, এরা আমার নিজের সভাতে দাঁড়িয়ে, আমার নিজের দরবারে দাঁড়িয়ে পর্যন্ত আমাকে এই বাক্যে জর্জরিত করতে চাইছে। আর ঘরের ভেতরেও পর্যন্ত, বাইরের এই সমস্ত বাক্য জ্বালা তাও সহ্য করে নেওয়া যায়, কিন্তু ঘরের লোক পর্যন্ত আমাকে সহ্য করতে পারছে না। যে একবার ভেবে দেখো, বাইরের লোকজন তো বলবে, পাড়া প্রতিবেশীরা তো বলেই, টোন টিটকিরি করে, ঠেস দিয়ে কথা বলে, ব্যঙ্গ বিদ্রুপ করে, সমালোচনা করে, নিন্দা করে। হ্যাঁ, একটু ভালো থাকলে, একটু উন্নতি করলে বাইরের লোকজন, পাড়া প্রতিবেশীরা কিন্তু ভালো চোখে দেখে না, লুচির মতো ফুলতে থাকে। কি এরকম অভিজ্ঞতা কম বেশি সবারই তো আছে, থাকবে না? থাকার তো কথা। হ্যাঁ স্যার। হ্যাঁ, বিশেষ করে যারা ফ্ল্যাটে থাকে তাদের তো আরও বেশি, তারা ভালো বুঝতে পারে। হ্যাঁ স্যার। ফ্ল্যাটে থাকলে আরও ভালো বুঝতে পারে। ফ্ল্যাটে এমন অবস্থা হয়ে যায়, মুখ দেখা দেখি বন্ধ। ফ্ল্যাটেই থাকি আমি। হ্যাঁ, এটা তো তাহলে ভালো বুঝতে পারবে তুমি। বাড়িতে থাকলে তাও একটা ব্যাপার, নিজের বাড়ি, পাশের বাড়ি থেকে কি হচ্ছে না হচ্ছে অত আমরা খোঁজ খবর রাখিও না। কিন্তু বিল্ডিং থাকা মানে তো বুঝতে পারছো, ফ্ল্যাটের বিল্ডিংয়ে থাকা মানে একসঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করা হয়। নানা ধরনের মানুষ, নানা ধরনের মতাদর্শ, নানাভাবে নিজেদের মধ্যে সংঘাত, শত্রুতা, আর বিশেষ করে কে কখন এলো আর গেল, এগুলো কিন্তু তীক্ষ্ণ নজরে লক্ষ্য রাখে, তারপর সুযোগ মতো কিন্তু বলতে থাকে। যাই হোক, তো বাইরের লোক বলবে, পাড়া প্রতিবেশীরা বলবে, সেটা আমরা মেনে নিয়েছি, সেটা আমাদের সহ্য করতে হয়, সহ্য করছি, নবাবও করে নিয়েছে। কিন্তু যদি ঘরে সারাক্ষণ, তো আমরা বেশিরভাগ সময় ঘরেই কাটাই, তাই ঘরের লোকজন যদি উঠতে বসতে কথা শোনায়, খোঁটা দেয়, ঠেস দিয়ে কথা বলে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, কথার আঘাতে জর্জরিত করে। কথা এমন একটা জিনিস, মানুষকে হাতে মারো, হাত দিয়ে মারো, যতটা লাগবে তার থেকে বেশি লাগবে কিভাবে আঘাত করলে, বেশি লাগে? কথা। আত্মসম্মানী মানুষ, ভদ্রলোক, ভদ্রলোকের কথা বড় গায়ে লাগে। আমাদের গায়ে লাগে কথা চাবুকের মতো। তাহলে ঘরের মধ্যে আমার নিজের আত্মীয় পরিজন পর্যন্ত আমাকে এই বাক্যবাণে বিদ্ধ করে চলেছে। এই বাক্য জ্বালা আমি আর সহ্য করতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি। কি অপরাধ আমি করেছি?
আমি রাজ্যের ভালো চেয়েছি, আমি প্রজাদের ভালো চেয়েছি, এই রাজ্যে নিরাপত্তা চেয়েছি, বিদেশি শত্রুর বিরুদ্ধে মোকাবিলা করার জন্য পরিকল্পনা করেছি, সবাইকে পাশে পেতে চেয়েছি। তো আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? যে শত্রুতা করেছে সেই সব শত্রুদেরকে দমন করার চেষ্টা করেছি, যুদ্ধে তাদেরকে পরাজিত করেছি। তাহলে আমি তো এমন কোনো অপরাধ করিনি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতো আমাকে কর জোড়ে থাকতে হবে। কর মানে কি? হাত জোড় করে থাকতে হবে। আমি একজন সম্রাট, নবাব, আমি রাজ্যের নবাব হয়ে আমি সব্বার কাছে কর জোড় করে থাকবো, হাত জোড় করে থাকবো। হ্যাঁ, আমি যদি সত্যি অপরাধ করতাম, সত্যি দোষ করতাম, সেই দোষ অপরাধ আমি স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়ে নিতাম। কিন্তু আমি তো এমন কোনো দোষ, এমন কোনো অপরাধ করিনি। তাহলে কেন আমি অপরাধীর মতো? অপরাধী তো দোষ করলে, অপরাধ করলে ক্ষমা চায় হাত জোড় করে, তা আমি কেন হাত জোড় করে ক্ষমা চাইব? তাহলে মনের ভিতরে ঝড় চলছে, মাথা যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। মানসিক যে যন্ত্রণা, মনের যে চাপ, মানসিক যে টানাপোড়েন, এরকম অবস্থায় যদি কেউ পড়ে যায় তাহলে তার যে কষ্ট, তার যে যন্ত্রণা বাইরে দেখতে পায় না কেউ, তার ভেতরে ভেতরে যা চলে তাকে পুড়িয়ে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, শেষ করে দেয়। তাই আমি বলবো, মানসিকভাবে শান্ত থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। মন যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই ভালো নয়। মনের মধ্যে যদি ঝড় ওঠে আর সেই ঝড়কে যদি সামলাতে না পারো তাহলে তার যে পরিণতি, এটা ভয়ঙ্কর। তাহলে নবাবের মাথার ভিতরে যন্ত্রণায় যেন ছিঁড়ে যাচ্ছে। একদিকে রাজ্য সিংহাসন, শত্রুর হাত থেকে রক্ষা করতে হবে, আর একদিকে নিজের মাসি। কি করব আমি, বক্ষ জ্বালা সহ্য করতে পারি না। দুই হাতে মাথা চেপে ধরলেন। ঘসিটি বেগম বলছে, এখনও পর্যন্ত ঘসিটি বেগম শান্ত হচ্ছে না। এক একজনের কাজ হচ্ছে এই যে মানুষকে কষ্ট পেতে দেখে, মানুষকে যন্ত্রণা পেতে দেখে, অসুবিধায় থাকতে দেখলে আরও আনন্দ পায়, খুশি হয়, বরং আরও উল্টে ঠেস দেয়, আরও উল্টে আঘাত করে, আরও উল্টে আঘাত করে, আঘাত করে করে তাড়িয়ে তাড়িয়ে মজা নেয়, উপভোগ করে। যদিও আবার এটাও ঠিক, ঘসিটি বেগমের কাছে, ঘসিটি বেগমের দিক থেকেই সে তার জায়গায় ঠিক। একটা আগের দিন বলেছিলাম না যে আমি দোষ করেছি, অপরাধ করেছি, কিন্তু তারপরে যদি আমার এই দোষের জন্য, অপরাধের জন্য তুমি আমার সঙ্গে যে ধরনের ব্যবহার করলে সেটা যদি আরও মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন মনের ভেতরে রাগ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, অভিমান তৈরি হয়। নিজের মতো করে মানুষ ভেবে নেয় যে আমি যেটা করেছি সেটা অপরাধ হতে পারে, দোষ হতে পারে, কিন্তু সেই অপরাধের থেকে অনেক বেশি অপরাধ, অনেক বেশি দোষ তুমি করেছো। তো সেই দোষ বা অপরাধটাকে গুরুত্ব দিয়ে মানুষ তখন নিজের অপরাধের কথাটা ভুলে গিয়ে ওই অপরাধটাকে বেশি করে দেখে তার দিকে আঙুল তোলে। তাই এখানে ঘসিটি বেগমের অবস্থাটাও সেটা হয়ে গেছে। ঘসিটি বেগম তো বড় দোষী। কি আগের দিন এরকম বলছিলে না, জিজ্ঞেস করছিলে না? হ্যাঁ, ঘসিটি বেগম তো বড় দোষী, অপরাধী। তো তা সত্ত্বেও নিজে অপরাধ করেছে, তা সত্ত্বেও কেন এখনও এরকমভাবে নবাবের দিকে আঙুল তুলছে, চিৎকার করে কথা বলছে? না, ওই যে চোরের মায়ের বড় গলা। এক তো নিজের অপরাধটাকে একটু কমানোর চেষ্টা, অন্যের অপরাধটাকে, অন্যের দোষটাকে যদি একটু বেশি করে দেখানো যায় তাহলে নিজের দোষটা ঢাকা পড়ে যাবে। তো ঘসিটি বেগম আবারও বলছে, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো? অপরকে বঞ্চিত করে। আচ্ছা বলো তো, কাকে বঞ্চিত করে নবাব সিরাজ সিংহাসন পেয়েছে? কি ইঙ্গিত করতে চাইছে? শওকত জংকে। কারণ ঘসিটি বেগম তো আর সিংহাসনে বসতে পারবে না একজন নারী হিসেবে। তাহলে শওকত জংকে সিংহাসনে বসানো হোক, এটাই তো দাবি ছিল, এটাই তার মনের ইচ্ছে ছিল ঘসিটি বেগমের। কিন্তু শওকত জংকে পূর্ণিয়ার যুদ্ধে পরাজিত করে হত্যা করা হয়েছে। তাহলে তোমার আগে তো শওকত জং, তাহলে শওকত জংয়ের বসার অধিকার ছিল, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করেছো, বঞ্চিত করে তুমি সিংহাসন পেয়েছো। তার মানে তুমি অপরাধী, তুমি দোষী, তুমি
বিরাট বড় অপরাধ করেছো। তাহলে সেই সিংহাসন তোমাকে কি করে শান্তি দেবে ভেবেছো? সেই সিংহাসন তোমাকে শান্তি দেবে না। হ্যাঁ, সেই সিংহাসন তোমাকে প্রতি মুহূর্তে দুঃস্বপ্নের মতো তাড়া করবে। একটু আগে ঝুঁকে পড়ে দেখছিল না, হ্যাঁ, সিংহাসন কি টলছে, তার মানে কি কোথাও না কোথাও তোমাকে কিন্তু শান্তি দিচ্ছে না। সিরাজ বলছে আমি জানি হ্যাঁ বলো। বললাম অ্যাকচুয়ালি তো সিরাজ বঞ্চিত করেনি, সিরাজকে তো দাদু আলিবর্দি বসিয়েছিল না, মানে আলিবর্দির তো ইচ্ছা ছিল যে ওকেই বসাবে, তো তাতে কি হয়েছে? এটা তো কি জানে। ঘসিটি বেগম তো জানে, জানলে কি হবে? জানলে কি হবে বলো? তুমি কজন বাড়িতে ছেলে মেয়েদের মধ্যে? একা? ভাই বোন আছে? আরেকজন আছে। হ্যাঁ, আরেকজন কে আছে? বোন আছে। বোন আছে, কিসে পড়ে, কোন ক্লাসে পড়ে? 2-তে। হ্যাঁ, 2-তে। তাহলে বিষয় সম্পত্তির ওপরে দুজনের অধিকার সমান থাকবে, এটাই তো স্বাভাবিক নাকি? পৈতৃক বিষয় সম্পত্তির ওপরে হ্যাঁ, কোনো কারণে যদি বাবা মা তোমাকে একটু কম দেয়, সেটা এখন বুঝবে না, পরবর্তীতে বোনকে একটু বেশি দেয়, বা উল্টে বোনকে একটু কম দেয়, তোমাকে একটু বেশি দেয়, মেনে নিলে তো সব কিছু হয়েই গেল। কম্প্রোমাইজের একটা জায়গা তো আছে। আমরা অনেক কিছু ছাড়ি, ত্যাগ স্বীকার তো করি। বড়রা ছোটোর জন্য, ছোটরা বড়োর জন্য করেই, কিন্তু বিনা যুদ্ধে নাহি দিবস জাগ্রমে দিন। এত বড় মহাভারত হয়ে গেল, এত বড় মহাভারত হয়ে গেল, কি হলো না? তা অন্ধ ধৃতরাষ্ট্র সিংহাসনে বসার যোগ্য নয়, তাই পাণ্ডুকে বসানো হয়েছে, তাই না? তাহলে পাণ্ডুর ছেলেরাই এবার সিংহাসনে বসবে। বংশানুক্রমিকভাবে যে রাজাদের সিংহাসনে বসার যে রীতি ছিল, কিন্তু তা সত্ত্বেও এত বড় যুদ্ধ হয়ে গেল কি করে? আর ঘরে ঘরে তো যুদ্ধ হচ্ছেই, টাকা পয়সা নিয়ে, পৈতৃক সম্পত্তি নিয়ে, হ্যাঁ, যুদ্ধ তো হচ্ছেই। বাড়ি বাড়িতে চলছে, গৃহযুদ্ধ চলছে না? বোন আর দিদির মধ্যে, দিদি আর বোনের মধ্যে, ভাই আর দাদার মধ্যে, হ্যাঁ, দাদা ভাইয়ের মধ্যে, দাদা বোনের মধ্যে, দিদি বোনের মধ্যে চলে না গৃহযুদ্ধ? সামান্য একটা ছোট পেন্সিল নিয়ে, কখনো আবার তার এই ছোটোখাটো এটা নিয়ে ওটা নিয়ে, এ চলতেই থাকে বাবা। তুমি তো বুঝলে হবে না, এক পক্ষ বুঝলে কি হবে নাকি? দুই পক্ষ বুঝলে কিন্তু তারপরে একটা সন্ধি, আপোষ, সমঝোতা, যুদ্ধ নয়, শান্তি। কিন্তু এক পক্ষ বুঝলো আর এক পক্ষ বুঝলোই না। আমার এথিক্সে আমি ঠিক আছি, আমি মানে তোমার বোনের জায়গায় আমি দাঁড়িয়ে যদি বলি যে তোমাকে বেশি দেওয়া হয়েছে, তোমাকে বেশি দেওয়া হবে কেন? সামান্য একটু বেশি দেওয়া আছে, 5 পয়সা, সে তো মানতেই পারে। ও তুমি বড় বলেই তোমাকে বেশি দেওয়া হবে? বাবা, আমি কি বাবা মায়ের সন্তান নই নাকি? হ্যাঁ, এগুলো এখন যতটা না বুঝবে, আরও পরে আরও বেশি বুঝবে। আজ থেকে কয়েক বছর পরে আমার এই কথাগুলো তোমার মনে পড়বে, সববারই মনে পড়বে। আর ঘরের ভেতরে একটু উঁকি দিয়ে দেখো, ঝাঁক দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে ঘরের ভেতরেও সামান্য জিনিস নিয়ে কিন্তু অশান্তি, গণ্ডগোল চলতেই থাকে। মনে হতেই পারে এটা সামান্য ব্যাপার নিয়ে, সাধারণ এই ব্যাপারটা নিয়ে কেন এত ঝামেলা, এত অশান্তি? বাবা একটু ছেড়ে দিলেই তো হয়ে যায়, দিয়ে দিলেই তো হয়ে যায়, কি আছে? একজন দিয়ে দিলেই তো চুপ করে যাবে আরেকজন। কিন্তু না, কেন দেব? কেন দেব? দাদু আমাকে সিংহাসন দিয়ে গেছে, এটা মেনে নিলেই তো হয়ে যেত। যাকে সিংহাসন দিয়ে দিয়েছে ব্যাস, তাহলে আমাদের। কিন্তু আমি বড় সবার আগে, তাহলে প্রাপ্য আমার, ঠিক আছে? আমার কোনো ছেলে মেয়ে নেই, তাহলে এর পরের স্টেপ যার অধিকার আছে সে পাবে। কেন তাকে বঞ্চিত করবে? কেন? উনিও তো তার নাতি, আর ছোটো নাতিও তো তার নাতি, স্বগতযোগ্য নাতি, সিরাজও নাতি। তো এই নাতিকে কেন বেশি স্নেহ করা? ওই নাতিকে কেন স্নেহ থেকে বঞ্চিত করা হলো?
সব সেটা তাহলে আলিপুর থেকে গিয়ে বলুক, আলিপুর থেকে কেন বলে না, এগুলো সব সিরাজের উপরে কেন? না, আলিবর্দি ভুল করেছে, আলিবর্দি ভুল করেছে, আলিবর্দি ব্যাপারটা বোঝেনি, বা আলিবর্দি মানে বাবা আমাদের কথা শোনেনি। তো ব্যাস, বাবা নেই, বাবা চলে গেছে, বাবা মরে গেছে। এবারে আমাদের বাবা যেটা করে গেছে সেটা তো আমরা ছাড়বো না। বাবা ভুল করেছে বলে কি আমরা চুপ করে তার সারা জীবন ধরে সেই বঞ্চনা সহ্য করে যাবো নাকি? আমরা কেড়ে নেব, অত ইয়ে নয়। সিরাজে তো উচিত ছিল, আচ্ছা ঠিক আছে, তোর দাদু তোকে দিয়ে গেছে, তাহলে তুই স্বগত জনকে ডাক, 50-50 ভাগ করে নে। তা তোর বড় মনের পরিচয় তো তুই দিতে পারতিস, তুই দিলি না কেন? তার মানে তোর লোভ আছে, তোর লোভ আছে। তোর যখন লোভ আছে, আমার লোভ থাকতে পারে না? কেড়ে নেবো আমি, কী করিস দেখবো। ইতিহাস কারোর ভালো লাগে না। ইতিহাসের ভেতরে যদি ঢুকে যাও তাহলে সেখানে আর তল পাবে না। ইতিহাসে একটা গোলক ধাঁধা, জটিল কুটিল একটা জায়গা। যাই হোক, এখানে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো, সেই সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো? সিরাজ বলছে আমি জানি কেমন করে ওদের কণ্ঠরোধ করা যায়। আমি যতই প্রশ্রয় দিচ্ছি, যতই ভালো রাখছি, ততই কিছুতে ওরা ভালো থাকবে না। আমি অপরাধ করিনি, দোষ করিনি, তা সত্ত্বেও ওরা আমার বিরুদ্ধে আঙুল তুলছে, চিৎকার করে কথা বলছে, বিদ্রোহ করছে। অতএব তাদের কণ্ঠ, সেই বিদ্রোহ যারা করছে, বিদ্রোহিনীদের কণ্ঠ কেমন করে রোধ করা যায়, গলা কেমন করে চেপে ধরে রাখা যায়, ওদের স্পর্ধায় উন্নত শির আমার পায়ের তলায় কেমন করে নুইয়ে দেওয়া যায়, সেটা আমি জানি কেমন করে করে দিতে হয়। নবাবের মুখের উপরে কথা, নবাবের দিকে আগুন তোলা। নবাব যা বলবে সেটাই ঠিক, সেটাই মেনে নিতে হবে। তা না করে এত বড় স্পর্ধা, নবাবকে ছাড়িয়ে মাথা তোলে, সেই উন্নত শির আমি পায়ের তলায় নুইয়ে দিতে জানি। আমি জানি কেমন করে কণ্ঠরোধ করতে হয়। শুধু একটা কথা, শুধু আমার মুখের একটা কথা, বুঝতে পারছো? একটা আদেশ দেব, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ, চোখের একটা ইঙ্গিত, মনে ইশারা করবো, এই বন্দি করে গে, বাস, তাহলে সব শেষ। কিন্তু আমি তাও পারি না। আমি যে আদেশ দেব, আমি যে নির্দেশ দেব, আমি যে বন্দি করতে বলবো, আমি যে চোখের ইশারা করে আটকে রাখতে বলবো, তাও পারি না। কেন পারে না নবাব? কারণ নবাব নিজেই বলেছে, পারি না শুধু আমি কঠোর নই বলে। আমি কঠোর নই বলে পারি না, কঠোর নই আমি। তার মানে নবাবের হৃদয়টা নরম কোমল, সে কারণে একটু কঠোর হতে চাইলেও তিনি পারেন না। পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। অন্যেরা কষ্টে থাকলে, অন্যেরা দুঃখে থাকলে, অন্যেরা সমস্যায় থাকলে নবাবের প্রাণ কেঁদে ওঠে কষ্টে। আর এই কারণেই নবাব এতটা কঠোর হতে পারে না। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কাঁদিয়া ফেলিলেন। যখন আপনজন, যখন নিজের লোক, যখন আত্মীয় স্বজন হঠাৎ করে এরকম ভয়ঙ্কর মূর্তি ধরে, এরকম অপমান করে, এরকমভাবে দূরে সরিয়ে দেয়, বা এরকমভাবে লোভের কারণে ছিনিয়ে নিতে চায়, তখন কি কষ্ট হয় সেটা যার জীবনে হয় সেই জানে। তখন ভেতরটা যেন জ্বলে ওঠে, কষ্টে, দুঃখে, রাগে, অভিমানে মিলেমিশে যেন আর বাঁচতে ইচ্ছে করে না। কি এরকম হয় না? নিজের লোক, আপনজন যখন এরকম করে আঘাত করে, ভয়ঙ্কর মূর্তি আমরা দেখতে পাই হঠাৎ করে, হয় হয় হয়, দেখবে, আরও তোমরা দেখবে। লুৎফা বলছে, নবাব জাহাপনা আপনার চোখে জল। লুৎফা নবাবের চোখের জল সহ্য করতে পারে না, স্ত্রী তো। নবাবের চোখের জল আমি যে সইতে পারি না। ঘসরি বলছে, আরে না 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 না, এই চোখের জল, এই চোখের জল জল নয়, নাটক নাটক, নাটকবাজ নবাব সিরাজ এগুলো নাটক করছে, অভিনয়, এগুলো ভান করছে। হ্যাঁ, এই যে চোখের জল, এই চোখের জল তো চোখের জল না, এ আজকার এ কান্না শুধু বিলাস। হ্যাঁ, এতদিন ধরে শুধু বিলাসিতা করে এসছে না, ওই চোখের জল বিলাসিতার পরিণতি। কিন্তু যতই বিলাসিতা করুক, নাটক করুক, অভিনয় করুক, করে চোখের জল
এনে আমাকে বোঝানোর চেষ্টা করুক, ভোলানোর চেষ্টা করুক না কেন, তবে এটুকুই আমি জানি যে চোখের জল যাইভাবে হোক না কেন, যেভাবে হোক না কেন তো বেরিয়েছে। নবাবের চোখের জল, আমার চোখের জল ঝরিয়েছে, ঘষেটি বলছে, আমার চোখের জল ঝরিয়েছে, আমার দিন রাত আমাকে কাঁদিয়েছে। তা আমি চাইছিলাম নবাবেরও এরকম চোখের জল আসুক, কিন্তু এই চোখের জলটা ওর কষ্ট থেকে নয়, বিলাসিতা, নাটক করছে। কিন্তু যেহেতু চোখের জল এসেছে, এই চোখের জল যে শুরু হলো আসা, এই চোখের জলের বিরাম নেই, এই কান্নার বিরাম নেই। এই যে চোখের জল আসা শুরু হলো না, এই বিরাম নেই, এর শেষ নেই। ও কাঁদতেই হবে, কাঁদতেই হবে, কাঁদতেই হবে। আমাকে কাঁদিয়েছে, আমাকে বঞ্চিত করেছে। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না, এই অবস্থা তৈরি হয়েছে। এই চোখের জল ওর বন্ধ হবে না, নবাব সেই চোখের জলে আর পথ দেখতে পাবে না, সব কিছু ঝাপসা দেখবে। আর বেগমকে আমি অভিশাপ দিচ্ছি, বেগমকে আমারই মতো আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমারই মতো মানে কার মতো? ঘসেটি বেগম, ঘসেটি বেগমের মতো আজীবন কেঁদে কাটাতে হবে আমাকে। আমাকে যেমন আজীবন কেঁদে কাটাতে হচ্ছে, আমার মতো বেগমকে, বেগম মানে কে? লুৎফা, লুৎফা, হ্যাঁ, আমিও যেমন কেঁদে কাটাচ্ছি, বেগমকে মানে লুৎফা উন্নিশাকেও আমারই মতো কেঁদে কাটাতে হবে। তার মানে নবাব যদি না থাকে, সারা জীবন কেঁদে কেঁদে কাটাবে লুৎফা। তার মানে এখানে অভিশাপ দিয়ে দিল যে নবাব সিরাজের পতন কিন্তু হচ্ছেই। আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে, আমি একজন মা হিসেবে কেঁদে 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 অন্ধ হতে বসেছি। আমার মতো আরেকজন মাও কেঁদে কেঁদে অন্ধ হবে। কে? আমি না, সিরাজের মা আমিনা। সন্তানকে হারিয়ে মাও আমার মতো, ঘসেটি বেগমের মতো আমিনা বেগম কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে। পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে, ক্রন্দন রোল, ভেজ রোল, চিকেন রোল আর ক্রন্দন রোল। কত টাকা দাম? একটা রোলের দাম কত? ক্রন্দন রোলের দাম কত পাওয়া যায় কিনতে? কে কথা বলে রে? ক্রন্দন রোলের দাম জিজ্ঞেস করছি। তাহলে ক্রন্দন রোল ছাপিয়ে উঠবে। রোল মানে কি? রোল, রোল, আরে রোল মানে কি? আওয়াজ, আওয়াজ, শব্দ। তাহলে ক্রন্দন ধ্বনি, কান্নার শব্দ ছাপিয়ে উঠবে এই পলাশীর প্রান্তরের কোলাহলকে। কোলাহল, হইচই, মুখরতা, আনন্দ, উৎসব সব কিছুকে ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল। সবাই কেঁদে 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 পাগল হয়ে যাবে আমার মতো। অভিশাপ দিচ্ছি আমি, চা তোরা সব। সিরাজের নবাবের এই পরিণাম, সিরাজের নবাবের এই পরিণতি, এই পরিণাম হবে। আমি অভিশাপ দিচ্ছি, ঘসেটি বেগম অভিশাপ দিল, দাগ দাও, সিরাজের নবাবের এই পরিণাম। প্রশ্ন লেখো, কে কাকে কি অভিশাপ দিয়েছিলেন? কে কাকে কি অভিশাপ দিয়েছিলেন? কোশ্চেন মার্ক দিয়ে ওর সঙ্গে আরেকটা পার্ট লেখো, কেন এই অভিশাপ দিয়েছিলেন? কেন এই অভিশাপ দিয়েছিলেন? কে কাকে কেন এই অভিশাপ দিয়েছিলেন আর কি অভিশাপ দিয়েছিলেন? হয়েছে প্রশ্ন লেখা? ঘসেটি চলিয়া গেলেন। তাহলে ঘসেটি বেগম চলে গেল, নবাব তাহার দিকে অগ্রসর হইতেছিলেন। নবাব তার দিকে অগ্রসর, মানে মেরেই ফেলবো যেন একবারে। নবাবকে এরকম অভিশাপ দিয়ে গেল। আমার প্রাসাদে থেকে, আমার সভাতে দাঁড়িয়ে, আমার সামনে আমাকে এইভাবে অভিশাপ দিয়ে দিল। মানে কি এই মহিলা, কি মেরেই ফেলবো একবারে। মানে কিছুতে যেন শান্ত হতে পারছিল না, ধৈর্য ধরতে পারছিল না। নবাব তাহার দিকে অগ্রসর হইতেছিলেন, লুৎফা তাহাকে ধরিলেন। নবাবকে ধরে ফেলছে। সিরাজ, বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? কে? এ কি আমার মাসি? মাসি হওয়ার তো যোগ্য নয়, একজন মানবী হওয়ারও যোগ্য নয়, নারী হওয়ারও যোগ্য নয়।
এ কি কোনো নারী, এ কি কোনো মানবী? না, এ যে আচরণ দেখে মনে হচ্ছে না এ কোনো মানবী নয়, এ যেন দানবী, সাক্ষাৎ দানবী। সত্যি যে ধরনের আচরণ করে গেছে, কথাগুলো বলে গেছে, নবাবের তো তাই মনে হয়। লুৎফারও তো বুকটা কেঁপে উঠেছে, লুৎফাও আশঙ্কিত, ভয় পেয়ে গেছে। লুৎফার সামনে মাসি যদি এরকমভাবে অভিশাপ দেয়, হ্যাঁ, মৃত্যু কামনা করে, পতন কামনা করে, তাহলে লুৎফা মানে স্ত্রী হিসেবে স্বাভাবিকভাবে সেও তো ভয় পাবে, ভেঙে পড়বে। তাই লুৎফা বলছে ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন। এখানে থাকলে আরও বেশি অশান্তির কারণ হবে, আরও বেশি প্রতি মুহূর্তে ওকে দেখতে হবে, প্রতি মুহূর্তে আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে হবে। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, হ্যাঁ, না জানি কখন কি বলবে, কখন কি করে বসবে। মনে হয় ও নিঃশ্বাসে বিষ, নিঃশ্বাস থেকে বিষ ঝরে পড়ছে। ওর দৃষ্টিতে আগুন, তাকালে মনে হচ্ছে আগুন ঠিকরে বেরোচ্ছে। ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, ও হাঁটছে চলছে মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে। মানে একটা মানুষ যেন মানুষ নয়, সাক্ষাৎ তাকে যেন দানবীর মনে হচ্ছে, সাক্ষাৎ যেন তাকে লেডি ড্রাগন বলে মনে হচ্ছে। লেডি ড্রাগন, ড্রাগনের তো মুখ দিয়ে আগুন বেরোয়, চোখ দিয়ে আগুন নির্গত হচ্ছে, নাক দিয়ে নিঃশ্বাসে বিষ নির্গত হচ্ছে, আর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প হচ্ছে, কাঁপছে। হয় এরকম এক একজন মানুষ, হয় না, হয় যাকে দেখলে মনে হবে গাপিত্তি জ্বলেই গেল, হ্যাঁ, কিছুতেই সহ্য হবে না। কতক্ষণ ওখান থেকে যাবে বা কতক্ষণ ওখান থেকে আমরা নিজেরা সরে যাব, তখন মনে হয় যাক বাবা, মানে দেখলেই বা ওর নামটা শুনলেই অনেক সময় এরকম ধরনের মানে পুরো মেজাজ একবারে বিগড়ে যায়। এই হয় কি হয় না, সত্যি কথা বলবে, হয় না? এটা আগে বলেছিলাম না, যাকে দেখতে নারী ইচ্ছা তার চলন বাঁকা, সে যদি ভালো কাজও করে তাও কিন্তু আমরা দেখতে পারবো না প্রতি মুহূর্তে। চোখের সামনে থাকলে তো মানে গা হাত পা জ্বলে যায়, হ্যাঁ, দেখেই মনে হয় যেন কোনো কিছুই সহ্য হয় না, কোনো কিছুই ভালো না লোকটার বা কারণ। তো সিরাজ আর লুৎফাউন্নেসারও এই মুহূর্তে তাই মনে হচ্ছে, মাসি তো মাসি নয়, ও যেন মানবী হওয়ারও যোগ্য নয়, যেন দানবী হয়ে উঠেছে। সিরাজ বলছে মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি, 15 মাস রাজত্ব করেছি, মাত্র 15টা মাস, 1 বছর 3 মাস, তাই তো? 3 মাস। তাহলে মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা, অল্প কটা মাস মাত্র রাজত্ব করেছি। এখনও ঠিক মতো পাকাপাকিভাবে আমি বসতেই পারিনি, সব কিছুকে গুছিয়ে নিয়ে বসতে পারিনি, একটু শান্তিও পাইনি। এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, 15 মাস অল্প কয়েকটা মাস, কিন্তু অভিজ্ঞতা প্রচুর। এই অল্প কটা মাসের মধ্যে অভিজ্ঞতার পাহাড়, এত অভিজ্ঞতা হয়েছে, এত অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না, এমন নির্মমতার পরিচয় পেয়েছি। মানুষগুলো এত নির্মম হয়ে উঠেছে, এত নির্মম হয়ে উঠেছে, নিজের লোক, কাছের লোক, আত্মীয় পরিজনে এত নিষ্ঠুর হয়ে উঠেছে, অমানবিক হয়ে উঠেছে। এই অমানবিকতা, নিষ্ঠুরতার এত অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি যে আর কোনো মানুষকে বিশ্বাস করতে পারছি না, শ্রদ্ধা করতে পারছি না, ভক্তি করতে পারছি না, কাউকে ভালোবাসতে পারছি না আপনজনকে। হয় এরকম হয়। অল্প বয়সে অনেক সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয় বা আসে, তখন সেই অল্প বয়সের মধ্যে অল্প সময়ে এত অভিজ্ঞতাগুলো অবশ্যই খারাপ, অভিজ্ঞতাগুলো অবশ্যই সমস্যা জর্জরিত। তো সেই অভিজ্ঞতা মানুষকে কী করে, যেন অল্প বয়সের মধ্যে অনেক বেশি অভিজ্ঞ করে তোলে, তাকে অনেক বেশি অভিজ্ঞতায় বুড়িয়ে দেয়। তো সিরাজেরও তাই, মাত্র 15 মাস সিংহাসনে বসেছে, কোথায় একটু শান্তিতে রাজ্য পরিচালনা করবে। তো রাজ্য পরিচালনা করবে কি করে, তার আগে প্রতি মুহূর্তে মানুষের এমন নির্মমতার পরিচয় সে পেয়েছে। আর কোনো মানুষকে শ্রদ্ধা করতে, ভক্তি করতে, বড়দের শ্রদ্ধা ভক্তি করতে আর ইচ্ছেও হয় না, আপনজনদেরকে ভালোবাসতেও ইচ্ছে হয় না। যাদেরকে আপনজন ভেবেছিল সেই আপনজনরা এরকমভাবে আঘাত করছে, দূরে সরে যাচ্ছে, ষড়যন্ত্র করছে। তা লুৎফা বলছে চলুন জাহাপনা, একটু বিশ্রাম করবেন, কারণ আপনার এখন বিশ্রামের দরকার, মানসিকভাবে আপনি ভালো নেই, একটু বিশ্রাম করবেন, তারপরে দেখবেন সব যেন ঠিক হয়ে গেছে। কিন্তু সিরাজ বলছে বিশ্রাম, বিশ্রাম কোথায়, বিশ্রামের অবসর হবে পলাশির পর। ডাক দাও, বিশ্রামের অবসর হবে পলাশির পর। প্রশ্ন লেখো, বক্তা কে, কাকে উদ্দেশ্য করে বলেছেন?
ওর সঙ্গে আর একটা পার্ট লেখো, পলাশী কি? পলাশী কি? সেখানে কি হতে চলেছিল? লিখেছ? হ্যাঁ স্যার। তাহলে বিশ্রামের অবসর হবে পলাশীর পর। লুৎফা উনিশে জানে না যে পলাশীতে কি হতে চলেছে, তাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করছে, পলাশী সে কি জাহাপানা? পলাশী এই নামে যে জায়গাটা আছে সেটা তো লুৎফাও জানে, কিন্তু পলাশীতে কি বা কি হতে চলেছে সেটা লুৎফা জানে না। তাই লুৎফা জানতে চেয়েছে কৌতূহলী হয়েছে, পলাশী সেটা কি? সিরাজ বলছে, তুমি এখনও শোনোনি? পলাশী মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা, আবার যুদ্ধের সম্ভাবনা পলাশীর মাঠে। তার মানে কি এখান থেকে বোঝা যাচ্ছে যে পলাশীর মাঠে আগে যুদ্ধ হয়েছিল, কোনো না কোনো যুদ্ধ হয়েছিল। পলাশীর মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা, তার মানে পলাশীর মাঠে আগে আগে কোনো না কোনো সময় যুদ্ধ হয়েছিল। কী যুদ্ধ সেটা, কী যুদ্ধ সেটা যদি আমরা নাও জেনে থাকি, সেই কোথাও না কোথাও যুদ্ধের একটা বাতাবরণ তৈরি হয়েছিল সেটা বোঝা যাচ্ছে। তবে কথা অনুযায়ী, লাইন অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে পলাশীর মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা, মানে পলাশীর মাঠে যুদ্ধ হয়েছিল পূর্বে। কিন্তু আবার যদি এটা এরকম হতো যে আবার যুদ্ধের সম্ভাবনা পলাশীর মাঠে, তাহলে ইঙ্গিতটা যদি এরকম হয় যে যুদ্ধ তো আগে হয়েছে, কলকাতায় যুদ্ধ হয়েছে, তারপরে কোথায় যুদ্ধ হয়েছে, পূর্ণিয়ায় যুদ্ধ হয়েছে, তো তেমনি এই অল্প কটা মাসের মধ্যে যেমন অনেকগুলো যুদ্ধ হয়েছে, তেমনি আবার একটা যুদ্ধ হতে চলেছে, সেটা পলাশীর মাঠে। এইভাবেও সেটা ধরতে পারো। লুৎফা বলছে আবার যুদ্ধ জাহাপানা? সিরাজ, 15 মাসে নবাবী লুৎফা 15 মাসের নবাবী, মাত্র 15 মাস আমি নবাবী করেছি, নবাব হয়ে বসেছি, তার মাঝে পুরো একটি বছর যুদ্ধে চলে গেছে। তাহলে মাত্র ক মাস বিশ্রাম পেয়েছে, তাও কিন্তু মানসিকভাবে স্থির হতে পারেনি। ক মাস? 3 মাস, মাত্র 3 মাস। একটা বছর যুদ্ধে চলে গেছে। যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধ করা, সব কিছু গুছিয়ে ষড়যন্ত্র ভেদ করা, যারা যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকারীদেরকে জব্দ করা, ষড়যন্ত্র ভেদ করা, গুপ্তচর পরিচালনা, এগুলোতে অতিবাহিত হয়েছে। হ্যাঁ, রাজ্য পরিচালনা করতে গেলে গুপ্তচর দরকার হয়। গুপ্তচর ছাড়া বড় যে সমস্যা, সংকট, আঘাত, বিপদ, শত্রুতা, এগুলো কিন্তু রক্ষা করা যায় না। তাই গুপ্তচর কিভাবে কোথায় তারা কাজ করবে পরিচালনা করতে কিন্তু তার প্রায় একটা বছর চলে গেছে। তাহলে এই সব করেই তো তিনি স্বস্তি পায়নি, শান্তি পায়নি, ঘুমোতেই পারেনি স্থির হয়ে। কিন্তু এবার তার মনে হচ্ছে এইবার হয়তো শেষ যুদ্ধ। কেন মনে হচ্ছে? হেস্তনেস্ত একটা হবেই। হ্যাঁ, হেস্তনেস্ত একটা হবেই, আর পারা যায় না। একের পর এক যুদ্ধ, না আর পারা যায় না, হেস্তনেস্ত হবে। হয় এসপার না ওসপার, মানে হয় হারবো নাহলে জিতবো, যাও একটা হবে। এইবার হয়তো শেষ যুদ্ধ। যাদের সঙ্গে যুদ্ধ হতে চলেছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদেরকে বুঝিয়ে দেব যে নবাব কিন্তু কোনো অংশে দুর্বল নয়। আর যদি সেই বোঝাতে গিয়ে যদি আমার পরাজয় হয় তাহলে তো কোনো যুদ্ধ হবেই না। তাহলে এটাই একেবারে শেষ যুদ্ধ। যুদ্ধ করার স্বাদ চিরকালের মতো ঘুচিয়ে দেব। আমার রাজ্যে যুদ্ধ করার মতো কেউ সাহস করবে না। লুৎফা বলছে শেষ যুদ্ধ? কি করে শেষ যুদ্ধ? সিরাজ বলছে যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না। স্বাভাবিক, জয়ী হলে আর যুদ্ধ হবে না ইংরেজদের সঙ্গে। ইংরেজরা পরাজিত হয়ে এখান থেকে হয়তো পাততাড়ি গুটিয়ে পালাবে। আর যদি পরাজিত হই তাহলে তো নয়ই। কি, পরাজিত হলে আর যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কোনোভাবে? সিরাজ যদি পরাজিত হয় তাহলে সিরাজের নবাবীর পতন ঘটবে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হবে। তাহলে নবাবের দ্বারা পরে আর উঠে দাঁড়ানো সম্ভব হবে না। আর যদি পতন হয়, যদি পরাজিত হয়, তাহলে তো আর কোনো যুদ্ধের সম্ভাবনা নাই। লুৎফা পলাশী বিস্মিত হয়ে জিজ্ঞেস করেছে লুৎফা, পলাশী? সিরাজ, হ্যাঁ পলাশী। লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনো দিন হয়তো পলাশীর প্রান্তর রাঙা হয়ে থাকতো। লাখে লাখে পলাশ ফুল ফুটে উঠত। নাম এমনি এমনি হয়নি, কোনো কোনো অঞ্চলের নাম
নামকরণ করার পেছনে যথেষ্ট কারণ আছে। অনেক সময় অনেক নামকরণের পেছনে হয়তো যথেষ্ট কারণ থাকে না, মোটামুটি একটা নাম দিলেই হলো এরকমভাবে দেওয়া হয়। কিন্তু আবার অনেক জায়গার নাম, অনেকের নামের পেছনে কিন্তু অনেক কারণ কিন্তু লুকিয়ে থাকে, অনেক গল্প লুকিয়ে থাকে, কি থাকে না? তাহলে এই যে পলাশী নামকরণ করা হয়েছে, এমনি এমনি নামকরণ করা হয়নি। এখন পলাশীতে যদি পলাশ ফুলের গাছের সংখ্যা নাও দেখা যায়, একটা সময় বোঝাই যাচ্ছিল যে নাম হয়েছে পলাশী, পলাশ ফুলের গাছ, পলাশ ফুলে চারদিকে একবারে রঙিন হয়ে থাকতো, রাঙা হয়ে থাকতো। কিন্তু এখন একটা সময় বিভিন্ন জায়গায় যে নামকরণগুলো করা হয়েছে, যে অর্থ নিয়ে, বহু বছর পরে আজকের গিয়ে দেখো সেই অর্থটা হারিয়ে গেছে, সেরকম আর কোনো জিনিসই নেই। বাগডোগরায় বাঘ আছে? তাহলে বাঘ নেই, গাছপালাই নেই, আর বাঘ শুধু মানুষ বাঘ। হাতি ঘিসাতে মাঝে মাঝে এধার ওধার হাতি দেখা যায়, কদিন পরে আর দেখাই যাবে না। ওখানে শুধু হাতি ঘিসাতে হাতিই থাকবে না, শুধু ঘিসা পড়ে থাকবে। আমাদের ওদিকে অনেক জায়গার নাম আছে, বকখালি, বকটক আর দেখা যায় না। যাই হোক, তাহলে লাখে লাখে পলাশ ফুল, লাখ লাখ পলাশ ফুল ফুটতো, লাখ লাখ। তাহলে ভাবো একটা বিশাল বড় মাঠ, শুধু গাছ 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 গাছ, পলাশ গাছ। পলাশ ফুল যখন ফুটবে তাহলে কী রকম রঙিন হয়ে থাকবে, রাঙা হয়ে থাকবে, দারুণ লাগবে দেখতে। তাহলে পলাশ ফুলের অগ্নি বরণে, মানে আগুনের বরণ, আগুনের রঙে রং পলাশ ফুলের, সেই অগ্নি বরণে কোনোদিন হয়তো পলাশ ফুলের অগ্নিবরণে পলাশীর প্রান্তর রাঙা হয়ে থাকতো, আর তার জন্যই নামকরণ পলাশী। আর সেই কারণেই কিন্তু একটা অর্থ লুকিয়ে আছে কি না, যেহেতু পলাশী রাঙা হয়ে থাকতো তাই সব সময় ও রঙিন হয়ে থাকার প্রবণতা রাখে, ওর মধ্যে সবসময় রঙিন হয়ে ওঠার প্রবণতা আছে। তাহলে এখন হয়তো পলাশ গাছে পলাশ ফুল নেই, কিন্তু রাঙা হয়ে ওঠার ওর প্রবণতা আছে। তাহলে রাঙা হবে, যেভাবে হোক রাঙা হবে। তাহলে পলাশ গাছে পলাশ ফুল নেই, তাহলে ও রঙিন হতে চায়। তাহলে বুকে এখন কিসের তৃষ্ণা নিয়ে রাঙা হতে চায়? রক্তে রাঙা হতে চায়, সব সময় ও রঙিন হয়ে থাকতে চায়। তাহলে ওই পলাশীর বুকে এখন সেই রক্তের তৃষ্ণা। তাহলে পলাশী এখন রক্ত চাইছে, পলাশ ফুল নাই, অতএব যেভাবে হোক তাকে রঙিন করতে হবে। তাহলে রক্ত চাইছে, পলাশীর প্রান্তর যখন রক্ত চায় তাহলে পলাশীকে রক্ত দিয়ে রঙিন করতে হবে। আর সেই রক্ত হতে পারে আমার রক্ত, আর না হলে কার রক্ত? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রক্ত। জানি না আজ কার রক্ত সে চায়, জানি না। কেন জানে না বলো, কেন জানে না? সিরাজ কেন জানে না আজ কার রক্ত সে চায়? আজকের কার রক্ত ঝরবে কেন সিরাজ জানে না? কে পরাজিত হবে সেটা জানে না। তার মানে কি? তার মানে আত্মবিশ্বাসের অভাব, কনফিডেন্সের অভাব আছে তো? অভাব আছে কি না? পরীক্ষা দিতে চলেছে, হয়তো 2-1 দিন পরে পরীক্ষা, বা হয়তো কালকের পরীক্ষা। সেই পরীক্ষার আগে স্টুডেন্ট যদি মনে করে যে আমি যে পরীক্ষা দিতে চলেছি আমি জানি না, আমি বুঝতে পারছি না আমি 100-র মধ্যে 100 পাবো কি না, আমি 100-র মধ্যে 90 পাবো কি না, হ্যাঁ আমি র্যাঙ্ক করতে পারবো কি না, আমি স্টার পাবো কি না। তাহলে কি বুঝতে হবে? কোথাও না কোথাও ওর ভেতরে ঘাটতি রয়েছে, প্রিপারেশনের অভাবে ও ঘাটতি রেখে দিয়েছে, আর ওই ঘাটতির কারণে ওর সেলফ কনফিডেন্স বহুত ডাউন হয়ে গেছে। আর আত্মবিশ্বাসটা ডাউন হয়ে যাওয়ার কারণেই এখন তার মনে হচ্ছে কি হয়তো ভালো রেজাল্ট করতেও পারি, আবার নাও করতে পারি, এরকম একটা দোলাচলতার মধ্যে পড়ে যায়। কিন্তু ওর মধ্যে যদি কোনো ঘাটতি না থাকতো, ওর মধ্যে যদি সম্পূর্ণ প্রিপারেশনটা তৈরি থাকতো, প্রিপেয়ারও হতে পারতো, তাহলে ও কিন্তু পুরোপুরি বলতে পারতো না ভালো রেজাল্ট আমি করবই। ও বলতো না যে আমি ভালো রেজাল্ট করতেও পারি, আবার নাও করতে পারি। আজকের সিরাজের মনে হচ্ছে জানি না আজকের কার রক্ত চায়। কার রক্ত চায় মানে
আপনার মধ্যে কনফিডেন্স যদি গ্রো হতো, হাই কনফিডেন্স, যে আজকের পলাশি রক্ত চায়, কিন্তু সেই রক্ত হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রক্ত। ওই রক্ত দিয়ে পলাশিকে আজকে আমি রাঙা করে দেব। আরে মনের জোরে অর্ধেক যুদ্ধ জিতেই যায় মানুষ, মনের জোরেই আগেই জিতে যায়। আর যার মনের জোর আগে থেকে নেই, যুদ্ধের আগেই যে মনের জোর হারিয়ে ফেলেছে, তো তার তো মনে হবে আজকের কার রক্ত পলাশি চাইছে, পলাশি তো রাঙা হতে চাইছে, পলাশি তো রক্তের তৃষ্ণা নিয়ে আমার কাছে যেন এসে দাঁড়িয়েছে যে আমাকে রক্ত দিয়ে রাঙা করে দিন। হয় আমি আমার রক্ত দিয়ে রাঙা করব, না হলে কোম্পানির রক্ত দিয়ে রাঙা করব। কেন? তার মানে বড় আত্মবিশ্বাসের অভাব। পলাশি রাক্ষসী, পলাশি আজকে রাক্ষসী হয়েছে, পলাশি আজকে রাক্ষসী হয়ে উঠেছে। পলাশি রক্ত ছাড়া তার তৃষ্ণা সে মেটাতে পারবে না, সেটা ঠিক আছে, কিন্তু ওই তৃষ্ণা, পলাশির ক্ষুধা, রাক্ষসী পলাশির ক্ষুধা আমি মেটাবো, রক্তের তৃষ্ণা আমি মেটাবো হয় আমার রক্ত দিয়ে, না হলে ইংরেজদের রক্ত দিয়ে। এটা কেমন কথা হলো? তাহলে এখান থেকে, শেষের থেকে তোমরা এই শিক্ষা নেবে যে কখনো লড়াইয়ের আগে হেরে যাবে না, কখনো যুদ্ধের আগে হেরে যাবে না। মানসিকভাবে শেষ পর্যন্ত আশা রাখবে, একেবারে শেষ পর্যন্ত আশা রাখবে, যে যতক্ষণ শ্বাস ততক্ষণ যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা রাখবে। আর সেই আশাটাই দেখবে শেষ মুহূর্তেও কিন্তু জয় এনে দেবে। প্রথমে মানসিকভাবে ভেঙে পড়বেই না, কিন্তু সিরাজ দেখা যাচ্ছে প্রথমেই মানসিকভাবে ভেঙে পড়েছে। মানসিকভাবে ভেঙে না পড়ে সমস্যা কি, সমাধান করার চেষ্টা করো, সমাধান করার চেষ্টা করো। আর সেই সমাধান যদি তুমি ঠান্ডা মাথায় করার চেষ্টা করো তবে গিয়ে করতে পারবে। এরকম উদ্বিগ্ন হয়ে, এরকম উতলা হয়ে সমাধান করার চেষ্টা করো না, সমাধান করতেই পারবে না, বরং সমস্যা বেড়েই যাবে আরও। তাহলে এই লাস্ট লাইনটা দাগ দাও, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশি রাক্ষসী পলাশি। কে কাকে উদ্দেশ্য করে বলেছে প্রশ্ন লেখো, কে কাকে উদ্দেশ্য করে বলেছে, আর পলাশিকে কেন রাক্ষসী পলাশি বলা হয়েছে। নবাব বাহির হইয়া গেলেন, মঞ্চ অন্ধ। হ্যাঁ, কে কাকে উদ্দেশ্য করে বলেছে, মানে কে কাকে, এখানে তো লুৎফাকে বলেছে সিরাজ, আর পলাশি সম্পর্কে। তাহলে কে কাকে বলেছে, আর পলাশিকে কেন রাক্ষসী পলাশি বলা হয়েছে। নবাব বাহির হইয়া গেলেন, মঞ্চ অন্ধকার হইয়া গেল, করুণ সুরে বাদ্য বাজিল, যবনিকা পড়িল। যবনিকা মানে কি? পর্দা নেমে এলো, নাট্যাংশের একটা দৃশ্য ধীরে ধীরে সমাপ্ত হয়ে গেল। বিষণ্ণতা করুণ সুরে চারদিক ভরে যাচ্ছে। তাহলে এই বিষণ্ণতা করুণ সুর বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে পলাশির প্রান্তরে সিরাজের যেন পতন হতে চলেছে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই।